ভারতের রাজনীতিতে এনআরসি বা সিএএ নিয়ে চর্চা হচ্ছে গত 70 বছর ধরে। 1950-এর দশক থেকে বেশ কয়েকবার ভারতের নাগরিকত্ব আইন সংশোধন হয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যে সকল সংখ্যালঘু মানুষ ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে 1971 সালের পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছেন, তাদের জন্যই এই আইন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। কেন্দ্রীয় সরকার বলছে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য এই আইন নয়। একদম ঠিক কথা, নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন, কিন্তু নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। যারা অনুপ্রবেশকারী তারা তো এখনো পর্যন্ত নাগরিকত্বই পেল না, তাহলে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। অপরদিকে যারা ভারতের আদি বাসিন্দা, অর্থাৎ যাদের পূর্বপুরুষদের নাম 1951 সালের এনআরসিতে এবং 1971 সালের 24শে মার্চের মধ্যরাত পর্যন্ত ভারতের ইলেকশন কমিশনের ভোটার লিস্টে ছিল, তারাই ভারতের নাগরিক। আর তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তাদের নাগরিকত্ব ভারত সরকার ছিনিয়ে নিতে পারে না, যতক্ষণ না সে নিজে নাগরিকত্ব ত্যাগ করছে। ভোটার লিস্টের কথা যেহেতু উঠল, তাই দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি। আচ্ছা, যদি কেউ ভোটার কার্ডের জন্য আবেদন করতে চায়, তাহলে তাকে 4টে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তার মধ্যে প্রথম ও সবথেকে বড় ক্রাইটেরিয়া হলো যে তাকে ভারতের নাগরিক হতে হবে, তবেই সে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, যারা 1971 সালের পর বাংলাদেশ থেকে এসেছেন, তাদের অধিকাংশের কাছেই ভোটার কার্ড রয়েছে, তারা ভোট দিচ্ছে, তারা ভারতের সরকার নির্বাচন করছে। তারা যদি ভারতের নাগরিক না হয়, তাহলে তারা ভোটার কার্ড কিভাবে পেল? তারা ভারতের সরকার নির্বাচন করার অধিকার কিভাবে পেল? তাদের ভোটকে কেন গণ্য করা হচ্ছে? তারা তো ভারতের নাগরিক নয়, তারা তো অবৈধ অনুপ্রবেশকারী। সরকার তাদের থেকে ভোটও নিচ্ছে, অথচ অবৈধ অনুপ্রবেশকারীও বলছে। ব্যাপারটা বড় গোলমেলে। আচ্ছা, কেউ যদি ভারতের নাগরিক না হয়ে থাকে, তাহলে সে কি সরকারি চাকরি পেতে পারে? এমন অনেক বাংলাদেশ থেকে আসা মানুষ আছেন যারা এদেশে এসে সরকারি চাকরি করছেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। কিভাবে একজন অবৈধ অনুপ্রবেশকারী সরকারি সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখে যদি সে ভারতের নাগরিকই না হয়? যদি সে ভারতের নাগরিক হিসাবে সুবিধা ভোগ করে, তাহলে নতুন করে নাগরিকত্বের কি প্রয়োজন আছে? আচ্ছা, এবার জন্মসূত্রে নাগরিকত্বের কথা একটু বলি। কারা জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেতে পারে? 26/1/1950 থেকে 1 জুলাই 1987 পর্যন্ত ভারতের মাটিতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি তার পিতা মাতার জাতীয়তা নির্বিশেষে ভারতের নাগরিকত্ব পেতে পারে। 1 জুলাই 1987 থেকে 2/12/2004 পর্যন্ত ভারতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেতে পারে যদি তার জন্মের সময় তার পিতা মাতার মধ্যে একজন ভারতের নাগরিক হয় 3/12/2004, কিংবা তারপরে যে সকল ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব পেতে পারে, কিন্তু শর্ত একটাই, বাবা মা দুজনকে ভারতের নাগরিক হতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তি 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন, সেই ব্যক্তি খুব সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু ওনার বাবা মা ভারতের নাগরিকত্ব পাবে না। কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে, সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন। কিভাবে প্রমাণ করবেন? এর জন্য প্রয়োজন বার্থ সার্টিফিকেট, কিন্তু বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে 1990 সালে। 1990 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অধিকাংশের কাছেই বার্থ সার্টিফিকেট নেই। তারা কি করবে? এদেশে জন্মের তারা কি প্রমাণপত্র দেখাবে? ধরে নিলাম
সিএএ 2019-এর আওতায় তার বাবা মা যদি ভারতের নাগরিকত্ব পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, সন্তানও নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু যদি তার মা বাবা দুজনেই মারা গিয়ে থাকেন তাহলে তিনি কিভাবে ভারতের নাগরিকত্ব পাবেন? তিনি সিএএ 2019-এর আওতায় তো আবেদন করতে পারবেন না, কারণ তিনি বাংলাদেশ থেকে আসেননি। যে সমস্ত সংখ্যালঘু মানুষ বাংলাদেশ থেকে এসেছেন তারাই একমাত্র সিএএ 2019-এ আওতায় আবেদন করতে পারবে। কিন্তু ওনার জন্ম তো ভারতের বুকে, উনি কি করবেন? দ্বিতীয় শর্ত, 1 জুলাই 1987 থেকে 2/12/2004 পর্যন্ত ভারতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেতে পারে যদি তার জন্মের সময় পিতা মাতার মধ্যে একজন ভারতের নাগরিক হয়। এক্ষেত্রেও জন্মের প্রমাণপত্র প্রয়োজন। যদি বার্থ সার্টিফিকেট না থাকে, যদি বাবা মা দুজনেই ভারতের নাগরিক না হয়, তাহলে তারও ভারতের নাগরিকত্ব পাওয়া হবে না। যদি বাবা মা মারা গিয়ে থাকেন তাহলে সেও কোনো দিনও ভারতের নাগরিকত্ব পাবে না। তৃতীয় শর্তের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে। যাক সে কথা, এবার আসি সিএএ 2019-এর কথায়। যদি নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হয় তবেই সবাই নাগরিকত্ব পাবে, তা না হলে নাগরিকত্ব পাওয়াটা বড়ই কঠিন। কারণ আবেদনকারীদের একটি ঘোষণাপত্র দিতে হবে যে তারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে ভারতে স্থায়ীভাবে তারা বসবাস করতে চান। এক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। আবেদনকারী যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক ছিলেন তা প্রমাণ করার জন্য বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকার কর্তৃক ইস্যু করা কোনো নথি দেখাতে হবে। এবার জন্মের প্রমাণপত্র হিসাবে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্মের সার্টিফিকেট কিংবা স্কুল কলেজ কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে। আবার যে দিনটিতে তিনি ভারতে এসেছেন তারও একটা প্রমাণপত্র দিতে হবে। কি করে সম্ভব? যারা রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে জীবন বাঁচানোর জন্য এদেশে এসেছেন তাদের কাছে কি আদৌ এই সমস্ত ডকুমেন্ট আছে? এক্ষেত্রে নিঃশর্ত নাগরিকত্ব দিলেই তবেই সবাই নাগরিকত্ব পাবে। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ারও একটা সমস্যা রয়েছে। নিঃশর্ত নাগরিকত্ব দিলে এই সমস্ত দেশ থেকে আসা সন্ত্রাসবাদীরা ফেক পরিচয়পত্র দিয়ে খুব সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, কিংবা এই সমস্ত দেশের যারা ক্রিমিনাল তারাও খুব সহজে নাম পরিবর্তন করে ভারতে আশ্রয় গ্রহণ করবে। এই রকমের আরও অনেক সমস্যা রয়েছে। জানি না কি হবে, সবাই কি আদৌ নাগরিকত্ব পাবে? এই বলেই আজকের এই এপিসোড এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।